আরজি করের নৃশংসতা, একেবারে আরজি কর মেডিকেল কলেজের নৃশংসতা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। এই যে সঞ্জয় রায়, আরজি করে অবাধ যাতায়াত ছিল এই সঞ্জয় রায়ের, তার প্রভাব খাটিয়ে ভর্তি করাতো এই সঞ্জয় রায় কি করে প্রশ্রয় পেয়েছে, কাদের লোক, এই সব তো প্রশ্ন উঠছে। প্রায় আরজি করে রোগী ভর্তি করাতো এই সঞ্জয়। সঞ্জয় প্রফেশন কি দেখাবো আপনাদেরকে। সিসি ক্যামেরার ফুটেজ ধরেই গ্রেফতার এই সঞ্জয়, ভবানীপুরের বাসিন্দা। ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যেই এই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নৃশংসতম অত্যাচার। সেমিনার হলের ভেতরে সিসি ক্যামেরা ছিল না। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ক্যামেরার ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে, আর এমার্জেন্সির দিক থেকে বেরোনোর ফুটেজও হাতে পান তদন্তকারীরা। এই সঞ্জয়, তার বিরুদ্ধেই এখনো পর্যন্ত ধর্ষণ ও খুনের অভিযোগ। এরপরেই সঞ্জয় রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার। সঞ্জয়ের মোবাইলে টাওয়ার লোকেশন ছিল এমার্জেন্সিতে, আরজি করের এমার্জেন্সিতে। আমরা ভবানীপুরে চলে যাব। সঞ্জয় রায় কে? সঞ্জয় রায় কি প্রফেশন, কি করতো এই সঞ্জয়? সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, দেখো অয়নদা, এই কথায় আসার আগে একটা বিষয় বলি। কালকে যখন এই খবরটা সবার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম বা আমাদের কাছে যখন বিভিন্নভাবে আসে, তখন একটা প্রশ্ন সবার আগেই সবার মনেই হয়তো দাগ কেটেছিল, তা হলো আরজি করের মতো হাসপাতালে এই ঘটনা একজন ঘটালো কিভাবে এবং এতটা সাহস সে পেল কিভাবে। কিন্তু আজকে যখন আমি ভবানীপুরে এলাম সঞ্জয় রায়ের বাড়ি খুঁজতে, সেখানে কিন্তু দেখা গেল তার যে পরিচয়, তার যে যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের মুখে তার নামে যা যা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এখান থেকে, তাতে কিন্তু কার্যত স্পষ্ট সেই রকম ঘটনা কিভাবে ঘটাতে পারে। কেননা তার নামে তার প্রতিবেশীরা বলছেন একাধিকবার বিয়ে করেছিলেন। একজন বললেন 5বার তিনি নাকি এর আগে বিয়ে করেছিলেন। শেষ তার যে স্ত্রী ছিলেন তিনি ক্যান্সারে মারা যান। লাস্ট 2 বছর অনেকেই তাকে এখানে এলাকায় খুব বেশি দেখেননি, বাড়িতে আসতেন কিন্তু খুব কম। তার মা বলছেন শেষ কয়েকদিন তিনি বাড়িতে আসেনি। কেন? কারণ আরেকজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন তাকে তার বাড়িটা লিখে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, সেই টাকা নিয়ে আর তারপর টাকা তিনি দেননি। বেশি কিছু বলতে গেলে পুলিশের ভয় দেখাতেন। আগে জিজ্ঞেস করেছিলেন যে কি প্রফেশনে আছেন আপনি, যদি কাউকে যদি জিজ্ঞেস করা হয়, তিনি বলেছিলেন যে তিনি নাকি কলকাতা পুলিশের আর্ম পুলিশ, যেটা মানে কলকাতা আর্ম পুলিশ, তার 4th ব্যাটালিয়ানে তিনি নাকি চাকরি করেন। পরবর্তীতে জানা যায় সেটা আদতে ভুয়ো। তিনি যখনই এখানে আসতেন তিনি সিভিল ড্রেসেই বেশি যাতায়াত করতেন, নিচে ক্যামোফ্লেজ প্যান্ট, একটা বুট এবং ওপরে নর্মালি একটা টি শার্ট পরে ঘুরতেন, যাতে তাকে দেখে মনে হয় তিনি কলকাতা পুলিশের একজন আধিকারিক যিনি সিভিল ড্রেসে বেশি ঘোরাফেরা করেন। এইভাবেই তিনি এলাকায় প্রভাব খাটাতেন, এলাকাবাসীর থেকে টাকা নেয়া, এমনকি পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নাম করেও টাকা নিয়েছেন এলাকাবাসীর থেকে, এমন অভিযোগও কিন্তু সামনে এসেছে। তার মানে সঞ্জয়ের কীর্তি, বিরাট বিরাট কীর্তি এই সঞ্জয়ের, যা আমাদের প্রতিনিধি সান্নিক বলছিলেন। আরো একবার সান্নিকের কাছে যাব, তবে তার আগে এই সঞ্জয়ের মা কি বলছেন একবার দেখাই। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করতো, আমি এইটুকুনি শুনেছি। কলকাতা পুলিশে চাকরি করতেন শুনেছেন, আসলে এটাও হয়তো মিথ্যে, তাই তো সান্নিক? একেবারেই। কেননা প্রতিবেশীদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, তারাই একেবারে স্পষ্ট করে বলে দেন, যারা তার সমবয়সী, একই সঙ্গে ছোটবেলায় হয়তো তারা বক্সিং শিখেছেন। সেই রকম একজনের সঙ্গে আমি একটু আগেই কথা বলছিলাম, তিনিও কিন্তু স্পষ্ট বললেন এই সঞ্জয় রায়, তিনি এর আগে যখন তার সঙ্গে পরবর্তীতে যখন মাঝখানে অনেক বছর যোগাযোগ ছিল না, তারপরে যখন এখানে তার সঙ্গে আবার আলাপ হয়, বলে যে সে নাকি কলকাতা আর্ম পুলিশের 4th ব্যাটালিয়ানে চাকরি করে। এতটা স্পেসিফিক তথ্য দিয়ে সেইভাবে বলতো এলাকায়। কিন্তু তারপরে যেটা জানা যায় সে আদতে একজন সিভিক ভলেন্টিয়ার, এবং যেহেতু সে থানার কাজ করত সেই কারণে কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে তার চেনা জানা ছিল, এবং তাদের সঙ্গে আনাগোনা এবং তাদের গাড়িতে করে আসা, এই জিনিসগুলোর জন্যই এলাকাবাসী কোথাও হয়তো তাকে বিশ্বাস করতো যে সত্যিই সে কলকাতা পুলিশে চাকরি করে। এবং সেই কারণে বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল প্রতিবেশীদের কাছে। কিন্তু এখন প্রতিবেশীরা বুঝতে পারছেন এই কীর্তিমান সঞ্জয়কে। এক আপাতত ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার সঞ্জয়। তার অপরাধমূলক কাজ এর আগেই হয়েছে। সেই কারণেই বোধহয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল
ঠিক মতো এড়িয়ে গেলেন, বলতে পারলেন না যে সঞ্জয় সিভিক ভলান্টিয়ার কিনা। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. The case has been started both under rape and murder. নিশ্চয়ই আমরা আরো তথ্য সংগ্রহ করব, কিন্তু তাও আমি সান্নিকের কাছে জানতে চাইবো আরেকবার যে এই যে আরজি করে এত প্রভাবশালী, প্রভাব খাটিয়ে খাটিয়ে ভর্তি করানো, পুলিশের নাম করে, চাকরি করার নাম করে এই যে প্রভাব, এই প্রশ্রয়টা কোথা থেকে পেয়েছে? দেখো, সেই বিষয়ে খুব একটা স্পষ্ট ধারণা এলাকাবাসীর মধ্যেও নেই, কিন্তু যে জিনিসটা খুবই বলা যেতে পারে কিছুটা হলো সার্কাস্টিক অয়নদা, কেননা যে জায়গায় এর বাড়ি, অর্থাৎ এই অভিযুক্তের বাড়ি যে জায়গাটায়, তার ঠিক অপোজিটে একদম উল্টো দিকের গেটেই হচ্ছে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং এসএসকেএম এর গেট। একটা হাসপাতালে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, একটা নৃশংস ঘটনা ঘটলো, আর যেখানে তার বাড়ি তার উল্টো দিকে এইরকম একটা এত বড় হাসপাতাল, সেই রকম একটা ঘটনা সত্যি খুবই অবাক করে আমাদেরকে যে এই রকম নৃশংসতা একটা মানুষের কার থেকে প্রশ্রয় পেলে এরকম ভাবে একটা মানুষের নৃশংসতা জন্মাতে পারে। অন্তত আগের দিনের যে এই ইনকোয়েস্ট রিপোর্ট, যিনি মারা গেছেন তার যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেটা দেখেও অন্তত একেবারে সঞ্জয়ের এই কীর্তি, সঞ্জয় অপরাধী, আসলে অপরাধের ইতিহাস আছে সঞ্জয়ের, এটা আমরা জানলাম, কিন্তু এইভাবে খুন, একজন মায়ের কোল খালি করে দিল, একজন বাবাকে, তার মেয়েকে হারিয়ে ফেললো বাবা, আর এই তরুণী চিকিৎসক ওই আরজি করে নিরাপত্তা কোথায়? আজকে আরজি কর উত্তাল, গোটা রাজ্যই উত্তাল, তার সঙ্গে আরজি কর উত্তাল। আরজি করে জুনিয়র ডাক্তাররা একেবারে ধর্নায় বসেছেন, কখনো পথ অবরোধ করেছেন, কখনো মিছিল করেছেন, তারা নিরাপত্তা চান। অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার, মানে কোন রকম সিকিউরিটি ব্যবস্থা নেই, যে ঢুকে পড়ছে, নিরাপত্তা তো মানে আমরা নিজেরা তো সবসময় করতে পারবো না, আমরা তো ডিউটিতে থাকি, মানে যারা আমরা পেশেন্টদেরকে দেখছি তাদের তো, এবার আমাদেরকে কারা দেখছে সেটা তো একটা কোয়েশ্চেনের ব্যাপার। আমাদের এক এবং একমাত্র একটাই দাবি, সেটা হলো দোষী সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরা হোক এবং তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এমন নজিরবিহীন ঘটনার আর সাক্ষী ইতিহাসকে না হতে হয়, এবং অবশ্যই যাতে আমরা আমাদের ডিউটিরত অবস্থায় আমাদের সুরক্ষাটাকে নিশ্চিত করা হোক। এরা কর্মবিরতি করছেন, অবরোধ করছেন, আন্দোলন করছেন, হ্যাঁ, চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সব মানলাম, কিন্তু এদের আন্দোলনটা কি অযৌক্তিক? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তারা কি বলছেন এখনো পর্যন্ত? এই যে বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় সম্বন্ধেও শুনলে তুমি, সঞ্জয় হচ্ছে অপরাধীর ইতিহাস আছে, ভবানীপুরে তার বাড়ি হলেও এখানে সে অবাধ যাতায়াত কিভাবে করত? এখানেই প্রশ্ন উঠেছে যে এই যে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়, সে কিভাবে অবাধ যাতায়াত করত, সে কেন, তার এতটা কিভাবে ক্ষমতা ছিল, বহিরাগত হওয়া সত্ত্বেও এই সঞ্জয় রায় কিভাবে এই হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অবাধে যাতায়াত করত। শোনা যায় যে সে রোগী ভর্তি করাতো, সে রোগীদের দেখভাল ঠিক মতন হচ্ছে কিনা সেই গোটা বিষয়টা খতিয়ে দেখতো, এই সমস্ত বিষয়টাই সঞ্জয় রায় দেখতো। এবং একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বলা যেতে পারে আরজি কর হাসপাতালের আনাচে কানাচে এই যে ট্রমা কেয়ার সেন্টার, এখন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর, কিন্তু দালালদের জন্য কোনো নিরাপত্তা নেই, তারা যখন খুশি ঢুকতে পারেন, এবং এখানে মুখ চেনার ওপর নির্ভর করে, কমিশনের ওপর নির্ভর করে। এই কমিশন অর্থাৎ যদি রক্ত যদি বেসরকারি জায়গা থেকে নিয়ে আনতে হয় তাহলে আপনাকে কমিশন দিতে হবে, আপনাকে এমন একটা ওষুধ সেটা পাওয়া যাচ্ছে না, সেই ওষুধ সেই দালাল জোগাড় করে দেবে, আপনাকে কমিশন দিতে হবে। দিন নেই রাত নেই, যখন খুশি অবারিত দ্বার এই দালালদের জন্য। এবং এখানেই প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায় সেখানে কিভাবে ঢুকেছিল, দিনের পর দিন ধরে তার অবাধ যাতায়াত কিভাবে ছিল,
কেন নিরাপত্তারক্ষীরা, কেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ একদম অবারিত দাঁড় করে রেখে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, আর একজন তরুণী চিকিৎসকের প্রাণ চলে গেল, ধর্ষণ করে খুন হয়ে গেল একজন তরুণী চিকিৎসক। তার অনেক স্বপ্ন ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আজকে এই যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বহু মানুষ যারা ফিরে যাচ্ছেন, তাদের জন্য দায় কার? দেখুন, ছেলে ভর্তি আছে, আজ 8 দিন ভর্তি আছে। কালকে ডাক্তার দেখিনি, আজকে এখন ডাক্তার আসেনি সকালবেলা, দেখা যাক কি হয়। ডাক্তার সিস্টার আছে, হ্যাঁ ডাক্তার নেই। কালকে রাউন্ডে কম এসছে, আজকে আসবে, দেখা যাক। নার্সিং পড়ুয়ারা আরজি করে নার্সিং পড়ুয়ারাও বিক্ষোভে, তারা মিছিল করলেন প্রতিবাদে, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস চেয়ে, বিচার চেয়ে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নও তুললেন তারা। শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে, কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা ভীতু, এবং বাবা মারাও আমাদের নিরাপত্তা নিয়ে খুবই ভীতু। আমাদের বাবা মারা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন খুবই, এবং রীতিমতো ফোন করছেন। আমরা আতঙ্কে ঘুমোতে পারছি না, রাতে ঘুম আসছে না, আমরা একা রুমে থাকতে পারছি না। আমরা নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই। যেই দিদির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেটা আমাদের সঙ্গে যে পরে ঘটবে না তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? আমরা শুধু নিরাপত্তা চাইছি, জাস্টিস চাইছি। এত যে নির্মম একটা হত্যা হয়ে গেল, এরকম যেন আর কোনোদিনও না হয়, একটা শাস্তি চাই।